তো আজকের ভিডিওতে আমরা হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এই সেকশন থেকে নিউট্রিশন চ্যাপ্টারটি পড়ব। আইসিসি বোর্ড ক্লাস 9 ইউনিট 5। তো চলো শুরু করি। তো আমাদের যে বডি সেটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ ফ্যাক্টরি। এখানে কি বিভিন্ন ইকুইপমেন্টস আছে, কিডনি, লিভার, হার্ট, লাং, ব্রেন, স্পাইনাল কর্ড এক্সেট্রা। এরা কি করছে? অল টাইম কাজ করছে, তাই তো, এবং যার ফলে আমরা সারভাইভ করছি, আমরা বেঁচে রয়েছি। এখন এদের কাজ এরা যাতে কন্টিনিউ করতে পারে তার জন্য প্রচুর এমপ্লয়ি কাজ করে আমাদের বডির ভেতরে। সেই এমপ্লয়িগুলিকে সেল, মেনি টাইপ অফ সেল আছে আমাদের বডির ভেতরে, মানে মেনি টাইপ অফ এমপ্লয়ি আছে। যেমন একটা ফ্যাক্টরিতে কি থাকে, কিছু বেসিক কাজ করে সেরকম এমপ্লয়ি থাকে যারা তাদেরকে হ্যান্ডেল করে ম্যানেজার, দেন সুপারভাইজার, দেন মালিক, এরকম। তো আমাদের বডির মধ্যে মালিক তো আমরা জানি আমাদের এই ব্রেন। ওকে, তো মেনি টাইপ অফ সেল আছে, মেনি টাইপ অফ এমপ্লয়ি আছে যারা অল টাইম খেটে যাচ্ছে, তাই না? এবং যারা খাটছে বলেই আমরা বেঁচে রয়েছি, আমরা কাজ করতে পারছি, আমরা বলতে পারছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা সব কিছু করতে পারছি এই দুনিয়াতে। এখন এই এমপ্লয়িদের যাতে এরা কাজ করতে পারে তার জন্য এদের কিছু দিতে হবে। যেমন আমরা ফ্যাক্টরিতে কী দিই? এমপ্লয়িদের স্যালারি দিই, মান্থলি পেড করি, যার জন্য ওরা কাজ করে। ওকে, তোমাদের বডি ফ্যাক্টরিটাকে এই প্রতিটা এমপ্লয়ি যাতে কাজ করে তার জন্য আমাদের কী দেওয়ার দরকার পড়ে? এনার্জি। টাকা দেওয়ার দরকার পড়ে না, তাই না? এনার্জি দেওয়ার দরকার পড়ে। ওকে, এখন এই এনার্জি আমরা কিভাবে দিই? না, আমরা ফুড কনজিউম করি, অর্থাৎ আমরা খাবার খাই। যে আমরা খাবারটা খাচ্ছি সেই খাবারটা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছি, সেই ডাইজেস্টিভ সিস্টেম এই খাবারগুলোকে পুরো পেশাই করে সেখান থেকে কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে চুষে নেয়। কী কী কেমিক্যাল কম্পাউন্ড? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, মেনি টাইপ অফ সল্ট, তাই তো? বুঝতে পেরেছ? এখন এই কেমিক্যাল কম্পাউন্ডগুলো ব্লাড এর সাহায্যে প্রতিটা এমপ্লয়ি, অর্থাৎ আমাদের দেহে প্রতিটা সেলে বডির পৌঁছে যাচ্ছে। এমপ্লয়িগুলো এনার্জি পেয়ে যাচ্ছে, ওরা বিগ খুশি। আর ওরা খুশি হলে কি আমাদের গোটা বডির সমস্ত যে অর্গানগুলো আছে সেগুলো হাইলি অ্যাক্টিভভাবে তাদের ফুল এফিসিয়েন্সিতে কাজ করে যাচ্ছে। ঠিক আছে, বেশ। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের ফুড কনজিউম করা খুব দরকার বেঁচে থাকতে গেলে। ওকে, তুমি ভালো করে ভেবে দেখো, আমরা যে ফুড কনজিউম করি সেটা তিনটে ক্যাটাগরির হতে পারে: সলিড, লিকুইড, গ্যাস। সলিডের ক্ষেত্রে রাইস, ফ্রুটস, মেনি টাইপ অফ থিংস। লিকুইডের ক্ষেত্রে ওয়াটার, বেসিক, আরও মেনি টাইপ অফ ড্রিঙ্কস আছে, ফ্রুট জুস আছে, এগুলো আছে, বাট ওয়াটার প্রাইম লিকুইডের ক্ষেত্রে। আর গ্যাস, O2, অক্সিজেন, এটা তো লাগবে, তাই না? তাহলে আমরা সলিড, লিকুইড, গ্যাস তিনটে মিটারের তিনটে স্টেটই আমরা কি কনজিউম করি, এবং এই যেগুলো আমরা কনজিউম করছি সেগুলোকে আমরা কি বলি? ফুড বলি। অ্যাকচুয়ালি এখানে একটা স্লাইট ডিফারেন্স আছে। তুমি যা কিছু কনজিউম করছো সেটা কি ফুড? তুমি যা কিছু কনজিউম করছো সেটা কি ফুড? আমরা অজান্তে অনেক কিছু খেয়ে ফেলি। ছোটো যখন ছিলাম তখন মাটিও খেয়ে ফেলেছি, হয়তো কেউ গাছের পাতা খেয়ে ফেললো, হয়তো কোনো প্লাস্টিক তুমি চিবি খেয়ে নিলে। তাহলে তুমি কি কনজিউম করছো সেটা কি ফুড? না। কেমিক্যাল কম্পাউন্ডটার কথাতে আসি এবার। কেমিক্যাল কম্পাউন্ড, তোমাকে আমি কি বললাম যে আমরা যে ফুডটা খাচ্ছি সেই ফুডটাতে কি থাকে? কেমিক্যাল কম্পাউন্ড থাকে। এখন কেমিক্যাল কম্পাউন্ড কত রকমের আছে? বেসিক্যালি আমাদের বডিতে প্রতিটা সেল যাতে ভালোভাবে তাদের ফুল এফিসিয়েন্সি কাজ করতে পারে তার জন্য দুটো কেমিক্যাল কম্পাউন্ড অবশ্যই লাগে। ঠিক আছে, একটা হচ্ছে অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস অ্যান্ড ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস। ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডসের মধ্যে অনেক প্রকারের সল্ট আছে, NaCl, KCl, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আয়োডাইজ সল্ট, যেগুলো তোমরা শুনে থাকবে, এগুলো প্রিভিয়াসে তোমরা পড়েও বসছো। বিভিন্ন মিনারেলস আছে, যেমন Fe, আয়রন, Ca, ক্যালসিয়াম, ঠিক আছে, K, পটাশিয়াম, ঠিক আছে। এইসব মিনারেলস, এরকম বিভিন্ন টাইপের মিনারেলস লাগে যেগুলোকে আমরা ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে পড়তে পারি, সল্টস অ্যান্ড মিনারেলস। আর অর্গানিকের মধ্যে যে আমরা ফুডগুলো খাচ্ছি সেই ফুড থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, এগুলো আমরা অর্গানিকের দিকে রাখতে পারি। ঠিক আছে, বেশ। তাহলে আমরা যা কিছু কনজিউম করছি সেটা ফুড না,
এটা কে ডিসাইড করবে, তাই না? প্লাস্টিক ফুড নয় তোমার জন্য, হতেই পারে না, বরং তোমার শরীরের পক্ষে সেটা বিষাক্ত জিনিস। ওকে, তাহলে যে জিনিসগুলো তুমি কনজিউম করে এই কেমিক্যাল কম্পাউন্ডসগুলো তুমি পেতে পারো, সেইগুলো হচ্ছে তোমার সাপেক্ষে ফুড। বুঝতে পেরেছ? এখন এই কেমিক্যাল কম্পাউন্ডসগুলোকে এক কথায় তোমার বলা হয় নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস, ঠিক আছে? অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মেনি টাইপ অফ সল্টস, ওয়াটার, এগুলো হচ্ছে প্রতিটা জিনিস হচ্ছে তোমার সাপেক্ষে কি নিউট্রিয়েন্টস। বুঝতে পেরেছি? তাহলে ফুডের যদি ডেফিনেশন তোমাকে চায়, তাহলে তুমি কি ডেফিনেশন দেবে? তাহলে ফুড এইভাবে নিশ্চয়ই ডিফাইন হবে। দেখো, তাহলে এনি সাবস্টেন্স হুইচ উই ইট অর ড্রিঙ্ক অ্যান্ড হুইচ কন্টেন্স মেনি নিউট্রিয়েন্টস আর কল্ড ফুড। ঠিক আছে? তাহলে এক্সাম্পল চাইলে ফিশ, মিট, মেনি টাইপ অফ ভেজিটেবলস, ফ্রুটস, ওয়াটার, এভরিথিং, তাই না? বোঝা গেল? এই প্রতিটা জিনিসে কি থাকে? কেমিক্যাল কম্পাউন্ড থাকে। আর সেই কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে অ্যাবসর্ব করতে হেল্প কে করে? তোমার ডাইজেস্টিভ সিস্টেম। এবং সেটা প্রতিটা সেলে বহন করে নিজেদের কে কাজ করে? তোমার সার্কুলেটরি সিস্টেম, দ্যাট ইজ ব্লাড। ওকে, বেশ। তাহলে হোয়াট আর নিউট্রিয়েন্টস? নিউট্রিয়েন্টসকে কীভাবে তুমি ডিফাইন করবে? দেখো, নিশ্চয়ই এইভাবেই করবে। অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড দ্যাট হেল্প আওয়ার বডি টু গেট সাফিসিয়েন্ট নিউট্রিয়েশন আর কল্ড নিউট্রিয়েন্টস। এক্সাম্পল বললে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, সল্ট অ্যান্ড ওয়াটার। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ নিউট্রিয়েশন? না, তোমার বডি এইসব নিউট্রিয়েন্টস যখন পেয়ে যাবে, দিয়ে ফুল পোটেন্সিয়ালে প্রতিটা সেল কাজ করবে, তাহলে সেই প্রসেসটাই হচ্ছে কি, নাম কি? নিউট্রিয়েশন। তাহলে নিউট্রিয়েশনকে তুমি নিশ্চয়ই এইভাবে ডিফাইন করবে। নিউট্রিয়েশন মিনস সাপ্লাই অফ দ্য এসেন্সিয়াল অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড, তাই না? ব্র্যাকেটে কেমিক্যাল কম্পাউন্ডগুলো লিখে দিলে, প্রোটিন, ভিটামিন, সল্টস এক্সেট্রা, ব্র্যাকেট ক্লোজ, টু দ্য বডি। তাহলে যেভাবে আমরা এসেন্সিয়াল অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডসগুলোকে আমাদের বডিতে প্রবেশ করাতে পারি, সেটাই হচ্ছে তো নিউট্রিয়েশন। এখন এই নিউট্রিয়েশন পাওয়ার ফলে এর বেনিফিটস কি কি, চলো দেখে নিই। তাহলে নিড অফ নিউট্রিয়েশন, তাহলে 1 নম্বর কি? দেখো, গ্রোথ, অর্থাৎ তোমার বৃদ্ধি। 2 নম্বর রিপেয়ার। রিপেয়ার মিনস তোমার ধরো কোনো একটা স্থান কেটে গেল, ইনজিওর হয়ে গেল, সেই স্থানে প্রতিটা সেল আবার কি নিউভাবে গ্রো করে, তাহলে এটা মানে হচ্ছে কি রিপেয়ার। এখন প্রতিটা সেল নিজেদেরকে গ্রো করবে কি করে? সেই নিউট্রিয়েশন কেমিক্যাল কম্পাউন্ডসগুলো পাবে, তবেই না হবে। তো সেই জন্য তাহলে গ্রোথ, রিপেয়ার, এনার্জি, অফকোর্স, তাই না? নিউট্রিশনের কাজ হচ্ছে এনার্জি সাপ্লাই করা বডিতে প্রতিটা সেলে। 4th নাম্বার প্রোটেকশন, অর্থাৎ কোনো ডিজিজ, এই যে করোনা ভাইরাস এসছে, তোমার বডিটাকে সবসময় প্রোটেক্ট করছে কে? রক্তে থাকা WBC, তাই না? এখন ওগুলোরও তো নিউট্রিশন দরকার, যাতে ওরা ফুল কাজ করতে পারে। সেই জন্য প্রোটেকশনের জন্য তোমাকে নিউট্রিশন বডিকে দিতে হবে। ঠিক আছে? এখন প্রপার নিউট্রিশন যদি তুমি তোমার বডিতে না সাপ্লাই করো, তাহলে কি হবে? তুমি অসুস্থ হয়ে পড়বে, তাই না? তোমার গ্রোথ প্রপার হতে হবে না, তুমি দুর্বল হয়ে পড়বে, তোমার বডিতে স্ট্রেংথ থাকবে না, তুমি কোনো অ্যাক্টিভিটি চট করে করলেই ক্লান্ত, টায়ার্ড হয়ে পড়বে। ওকে, তাহলে এই যে তোমার বডির এতগুলো ব্যাড কন্ডিশন আসছে, এগুলোকে এক কথায় বলা হয় ম্যাল নিউট্রিশন। অর্থাৎ তোমার বডি সাফিসিয়েন্ট নিউট্রিশন পাচ্ছে না, বা তুমি তোমার বডিকে সাফিসিয়েন্ট নিউট্রিশন দিচ্ছ না, তাহলে তোমার প্রপার ওয়েতে গ্রোথ হবে কি করে? তাহলে ম্যাল নিউট্রিশন যদি তোমাকে ডিফাইন করতে বলে, তুমি কিভাবে ডিফাইন করবে? ঠিক এইভাবেই করবে। ইট ইজ দ্য কন্ডিশন ইন হুইচ এ পারসন সাফার ডিউ টু ল্যাক অর ডেফিসিয়েন্সি অফ ওয়ান অর মোর এসেন্সিয়াল এলিমেন্টস অফ ফুড, অফকোর্স। অর্থাৎ ফুডে থাকা তোমার যেসব এসেন্সিয়াল এলিমেন্টস আছে, কেমিক্যাল কম্পাউন্ড, অফকোর্স, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো পর্যাপ্ত পরিমাণে তোমার বডি না পায় ডেলি বেসিকে, তাহলে তোমার কি দেখা দেবে? অপুষ্টি দেখা দেবে, গ্রোথ হ্যাম্পার করবে, তোমার কোনো স্থান কেটে গেলে সেটা হিল হতে প্রচুর টাইম নেবে, তো মেনি টাইপ অফ ডিজিজে তুমি অ্যাটাক হবে। তাহলে আমরা বুঝলাম যে ফুড আমাদেরকে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে গ্রহণ করতে হবে, তাই না? যার ফলে আমাদের বডি প্রপার নিউট্রিশন পায়। এখন তুমি যদি ফুড যেগুলো
নিউট্রিশন ভ্যালু কম সেগুলো যদি বেশি পরিমাণে খাও, অর্থাৎ মেনি টাইপ অফ কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, ফাস্ট ফুড, এগুলো যদি তুমি বেশি পরিমাণে খাও, এগুলোর নিউট্রিশন ভ্যালুটা কম, কিন্তু তুমি জানো এগুলো তোমার বডি ওয়েট সাংঘাতিক লেভেলে বৃদ্ধি করে, দিয়ে তোমার বডিতে কি দেখা দেয়? ওবেসিটি। ঠিক আছে, আর যদি তুমি কম পরিমাণে গ্রহণ করো ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড রাইস, এইগুলো যেগুলো রয়েছে, যেগুলো নিউট্রিশন ভ্যালু হাই, সেগুলো যদি তুমি কম গ্রহণ করো, তাহলে তোমার বডি কি হয়ে পড়বে? ম্যাল নিউট্রিশনে ভুগবে, যার ফলে তোমার ওয়েট লস হবে। তাহলে খাবার বেশি খাওয়া খারাপ, খাবার কম খাওয়া খারাপ। টেস্টের জন্য কোনোদিন খেও না, তোমার বডির যতটা রিকোয়ারমেন্ট ঠিক তার জন্য খাও, দেখবে তোমার বডি থেকে ডাক্তার বহু ক্রোশ দূরে থাকবে, অর্থাৎ তুমি অসুস্থ কম হবে। ঠিক আছে, বেশ। তো এই যে প্রপার একটা, তাহলে এই যে বেশি খাওয়া খারাপ, কম খাওয়া খারাপ, তাহলে একটা মিডিলে বা মিডিয়াম রেঞ্জে খাবার আমাকে খেতে হবে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে ওই মিডিয়াম রেঞ্জে খেলে যাতে আমার বডি সাফিসিয়েন্ট নিউট্রিশন পায়, কারণ ডিজিজে একবার আমাকে ধরে নিলে ছতিচ্ছন্ন করে দেবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বেশি খাওয়া খারাপ, কম খাওয়া খারাপ। তাহলে আমরা কি খাবো না? তাহলে তো আমরা মারা যাব। তাহলে আমাদের কি দরকার না, আমাদের বডি যতটা নিউট্রিশন ডেইলি বেসিকে দরকার, ঠিক যদি ততটাই আমরা ফুড খাই প্রত্যেক দিন, তাহলে না তো আমরা অসুস্থ হব, না আমাদের ওবেসিটি হবে। হ্যাঁ কি না? এই যে খাবারটা আমরা খাচ্ছি এটাকে বলে ডায়েট, আর এই যে পর্যাপ্ত পরিমাণে যতটা খেলে আমাদের বডি সাফিসিয়েন্ট নিউট্রিশন পেতে পারে সেটাকে বলে ব্যালেন্স ডায়েট। তাহলে ডায়েটকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? না দেখো, এইভাবেই ডিফাইন করতে পারি। ডায়েট ইজ দ্য কম্বিনেশন অফ ফুড আইটেমস হুইচ উই ইট ইন আওয়ার মিল। তাই না? এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মিল কি? না, মিল হচ্ছে একটা পার্টিকুলার অ্যামাউন্টের খাবার যেটা তোমার একটা টাইমের খিদেটাকে মিটিয়ে ফেলতে পারে। তাহলে মিলকে তুমি এইভাবে ডিফাইন করতে পারো, হুইচ স্যাটিসফাই দ্য অ্যাপটিটি অ্যাট ওয়ান টাইম। ঠিক আছে, এখন ব্যালেন্স ডায়েট। তাহলে ব্যালেন্স ডায়েট কি? না, ব্যালেন্স ডায়েটকে তুমি এভাবে ডিফাইন করতে পারো, এ ব্যালেন্স ডায়েট ইজ ওয়ান হুইচ কন্টেন অল দ্য প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্টস অফ ফুড ইন প্রপার কোয়ান্টিটি, নাথিং লেস নাথিং মোর। প্রপার কোয়ান্টিটিতে থাকতে হবে, সেটাই হচ্ছে ব্যালেন্স ডায়েট, যেখান থেকে আমাদের বডি প্রপার ওয়েতে নিউট্রিশনগুলো পেয়ে যায়, যাতে আমরা অসুস্থও না হয়, আমাদের ওবেসিটিও না হয়। তাহলে এই ব্যালেন্স ডায়েট আমরা কিভাবে গ্রহণ করতে পারি? কোন ফুডসগুলো আমরা আমাদের প্রতিদিনকার লিস্টে রাখবো, যার ফলে আমাদের খিদেও মিটবে, আমাদের বডি প্রপার ওয়েতে নিউট্রিশনও হবে? না, তুমি একটা জিনিস ভালো করে বুঝে দেখো যে এই পৃথিবীতে প্রতিটা মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করে। কেউ শারীরিক পরিশ্রম বেশি করে, কেউ মেন্টালি পরিশ্রম বেশি করে, তাই না? আবার কেউ কম করে। যেমন ধরো একটা বাচ্চা, সে সদ্য জন্ম নিয়েছে, তাকে তো এখন মাঠে খাটতে যেতে হয় না, তাকে পড়াশোনাও করতে হয় না, সে শুধু কি খায়, ঘুমায়, খেলা করে, বাবা বাবা, তারপর আবার ঘুমায়, আবার খায়, ঘুমায়, খেলা করে, তাই না? তো তার তখন গ্রোথ হচ্ছে সবে মাত্র। তাহলে তাকে নিশ্চয়ই আমরা ঠিলে ঠিলে ভাত খাওয়াবো না, এক বাটি করে যে খেতেই হবে তোকে, তাই না? আমরা তাকে প্রপার কোয়ান্টিটিতে কি খাবার সাপ্লাই করব, যাতে তার বডি যতটুকু দরকার, তার বডির রেসপেক্টে, তার বডি, তার এজের রেসপেক্টে, তার হাইটের রেসপেক্টে, তার বডি যতটুকু কনজিউম করে এবং সেখান থেকে নিউট্রিশন পায়, যাতে তার প্রপার গ্রোথ হতে পারে। কারণ সদ্য জন্ম নিয়েছে মানে কি, সেটার গ্রোথিং টাইম, সেটা এখন বডি পার্টস প্রতিটা প্রপার ওয়েতে গ্রোথ হচ্ছে, তো সেটা পেলেই হলো। বোঝা গেল না? গেল না? কিন্তু ধরো যারা মাঠে খাটতে যাচ্ছে, তাদের কি শারীরিক বা দৈহিক পরিশ্রম বেশি পরিমাণে হয়, তাহলে তাদের সমস্ত অ্যাক্টিভিটি করতে তাদের প্রতিদিনকার এনার্জি কি বেশি পরিমাণে লাগবে অ্যাক্টিভিটিগুলো করতে। অন্যদিকে তুমি ভাবো, তুমি একজন স্টুডেন্ট, তো তোমার স্টুডেন্টের কি স্কুল যাওয়া, প্রাইভেট টিউশনি করা আর পড়াশোনা করা, তো এর জন্য তোমাকে দৈহিক পরিশ্রম ওদের তুলনায় কম করতে হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়ার্ক প্রোফাইল, হাইট এবং এজ এর রেসপেক্টে আমাদের ব্যালেন্স ডায়েট ভ্যারি করে। বোঝা গেল না? গেল না? এখন কোনো ব্যক্তির ব্যালেন্স ডায়েটের লিস্ট যেমন হবে,
তুমি যদি সেই ওয়ার্ক প্রোফাইলের মানুষ না হও তাহলে তোমার সাপেক্ষে ব্যালেন্স ডায়েটের ভিন্ন হবে। আবার তোমার সিচুয়েশনের রেসপেক্টও নির্ভর করছে, এজের রেসপেক্টে, হাইটের রেসপেক্টে। আবার যদি তুমি অসুস্থ হও তাহলে সেখানে প্রোটিন, ভিটামিনস এগুলো কি বেশি পরিমাণে লাগবে, তাহলে তোমার তখন ব্যালেন্স ডায়েট আলাদা হবে। কন্ডিশনের রেসপেক্টে, কোনো ব্যক্তি অসুস্থ না সুস্থ, মহিলাদের ক্ষেত্রে সে অসুস্থ না সুস্থ, আর মহিলাদের ক্ষেত্রে আরেকটা সিচুয়েশন আসে প্রেগনেন্ট। ঠিক আছে, কোনো ব্যক্তি কীরকম পরিশ্রম করে, তার ওয়ার্ক প্রোফাইল কেমন, তার হাইট কেমন, তার এজ কেমন, এভরিথিং ম্যাটার করে তোমার ব্যালেন্স ডায়েটের ওপর। অর্থাৎ ব্যালেন্স ডায়েট এই নয় যে বইয়ে লেখা রয়েছে কয়েকটা ফুড তুমি লিখে নিলে দিয়ে খেয়ে নিলে প্রতিদিন। তোমাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, সে যে প্রোফাইলটা তোমার ওয়ার্ক প্রোফাইলের রেসপেক্টে, তোমার এজের রেসপেক্টে, তোমার বডির কন্ডিশনের রেসপেক্টে যে ডায়েট লিস্ট বানিয়ে দেবে খাবারের, সেটা তোমাকে কনজিউম করতে হবে, যাতে তুমি ওভারওয়েট থেকেও বাঁচতে পারো আর ওয়েট লস থেকেও বাঁচতে পারো। ঠিক আছে, এখন বেসিক এই যে ব্যালেন্স ডায়েট আছে না, এই বেসিক ব্যালেন্স ডায়েটকে একটা ইউনিট দিয়ে সবসময় মেজারমেন্ট করা হয়, সেটা হচ্ছে ক্যালোরিজ। অ্যাকচুয়ালি ক্যালোরি হচ্ছে তোমার হিট এনার্জি এর ইউনিট। তবে হ্যাঁ, এটা কোনো সিজিএস বা এসআই ইউনিট নয়, এটা একটা কনভেকশনাল ইউনিট। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রচলিত কথা ইউজ করে থাকি। এখন এই ক্যালোরি যে ব্যক্তি বেশি পরিশ্রম করে তার ক্ষেত্রে বেশি লাগবে, আর যে ব্যক্তি কম পরিশ্রম করে তার ক্ষেত্রে কম লাগবে। অবশ্যই কন্ডিশন আছে, হাইট আছে, ওয়েট আছে, এভরিথিং, ওয়ার্ক প্রোফাইল তো আছেই। ঠিক আছে, তাহলে ক্যালোরি তোমার ব্যালেন্স ডায়েটের হচ্ছে একটা মেজারমেন্ট ইউনিট, যে ইউনিটটা তোমাকে ডিফাইন করে দেবে তোমার ব্যালেন্স ডায়েটটা পর্যাপ্ত কিনা। ঠিক আছে, আমাদের প্রতিদিনকার ডে টু ডে লাইফে ক্যালোরি ভ্যারি করে। ঠিক আছে, যেমন ফার্স্টে যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে এজ। তাহলে এজে আমাদের কটা কন্ডিশন হতে পারে, চাইল্ড, ইয়ং অ্যান্ড ওল্ড। একটা চাইল্ডের ক্ষেত্রে 1000 থেকে 1400 কিলো ক্যালোরি এনার্জি প্রতিদিন লাগে পার ডে। একটা ইয়ংয়ের 1800 থেকে 2400 কিলো ক্যালোরি লাগে, এবং ওল্ড ব্যক্তিদের ক্ষেত্রে 1600 থেকে 1800 কিলো ক্যালোরি মতো এনার্জি লাগে। নেক্সট যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে আমাদের ব্যালেন্স ডায়েট তৈরি হয় সেটি হচ্ছে সেক্স, মেল অ্যান্ড ফিমেল। মেলেদের ক্ষেত্রে একটু এনার্জি বেশি লাগে ফিমেলদের তুলনায়, 2600 থেকে 3000 কিলো ক্যালোরি, আর ফিমেলদের ক্ষেত্রে 2000 ক্যালোরি থেকে 2400 কিলো ক্যালোরি পর্যন্ত তোমার এনার্জি লাগে পার ডে। নেক্সট, নেচার অফ ওয়ার্ক, অর্থাৎ ওয়ার্ক প্রোফাইলের রেসপেক্টে যেটা তোমাদের বলছিলাম, এটার রেসপেক্টে যারা ফার্মার বা লেবার শ্রেণী আছে তাদের ক্ষেত্রে 2800 থেকে 3200 কিলো ক্যালোরি পর্যন্ত এনার্জি লাগে পার ডে, আর একজন নর্মাল পার্সনের ক্ষেত্রে 2600 থেকে 3000, অর্থাৎ মেলেতে যেটা আমরা করে এসেছিলাম। নেক্সট কি, স্পেশাল কেস বা স্পেশাল নিড, সেখানে কি হতে পারে সিক পার্সন, তো এটা ডাক্তার যেটা রেকমেন্ডেশন করবে সেটাই হবে। আর একজন প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে 2200 থেকে 2600 কিলো ক্যালোরি পার ডে তোমার এনার্জি লাগবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কেমন এনার্জি আমরা প্রতিদিন খরচ করছি। এখন ক্যালোরি এই ইউনিটটাকে যদি তোমাকে ডিফাইন করতে বলে, তুমি কিভাবে ডিফাইন করবে না, দেখো এইভাবে ডিফাইন করবে, এ ক্যালোরি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ ওয়াটার বাই 1 ডিগ্রি। অর্থাৎ 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তোমাকে তাপ দিতে হবে সেটাই হচ্ছে তোমার ক্যালোরি। বুঝতে পারলে? অর্থাৎ 1 গ্রাম ওয়াটারের 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 আছে, 25 ডিগ্রি আছে 26 ডিগ্রি করতে, 32 ডিগ্রি আছে 33 ডিগ্রি করতে, অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে, মানে টেম্পারেচার রাইজ করতে তোমার যত তাপ দিতে হবে, যতটা তোমাকে হিট দিতে হবে, সেটাই হচ্ছে ক্যালোরি। বুঝতে পেরেছো? এখন আরেকটা জিনিস তোমাকে জানতে হবে যে তোমার এই ব্যালেন্স ডায়েটের যে লিস্টটা আমরা বানাতে চলেছি, আরেকটা কম্পাউন্ড থাকা খুব দরকার, সেটা হচ্ছে সেলুলোজ। বুঝতে পেরেছো? সেলুলোজ কি এক ধরনের ফাইবার, ওকে, যেগুলো কোথায় থাকে, ঘাস, কোনো বীজের খোসাতে, এগুলোতে থাকে। বোঝা গেল? তুমি রাফেজ ওয়ার্ডটা তো শুনেই থাকবে, এটা সেলুলোজ। বুঝতে পেরেছো? রাফেজ তুমি ইভেন ওষুধ দোকানে কিনতেও পাবে। কি করে এ বুঝলে তোমার ডাইজেশনে খুব বেশি হেল্প করে। দেখো, ডাইজেস্টিভ সিস্টেম যখন পেশাই করে না, তখন প্রচুর পরিমাণে এনার্জি খরচ হয়। এগুলো আনডাইজেস্টেড ফুড না, সেগুলো ডাইজেস্টিভ সিস্টেম তো অত
বুঝতে পারে না যেগুলো আনডাইজেস্টিভ কিনা, ও ঘষিয়ে যায়, তারপরে যখন দেখছে হচ্ছে না, তারপরে সেটাকে বডি থেকে বার করে দেয় ওয়েস্ট মেটেরিয়াল হিসাবে। বাট প্রথমেই যদি আমাদের ডাইজেস্ট সিস্টেম বুঝে যেত যে এটাকে ভাঙা যাবে না, এটাকে ডাইজেস্ট করা যাবে না, এটাকে বার করে দে, এটা ওয়েস্ট মেটেরিয়াল। কারণ আমরা খাই তো আজে বাজে অনেক কিছু, বুঝতে পারলে না। তো সেই জন্য আমাদের এই ব্যালেন্স ডায়েটে একটা কম্পাউন্ড আমাদের অবশ্যই রাখা উচিত, সেটা হচ্ছে সেলুলোজ বা রাফেজ। এ কি করে বলো তো, এ তোমার যেগুলো আনডাইজেস্টেড ফুড আছে না, সেগুলো তোমার এই ইন্টেস্টাইন থেকে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে বার করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে, মানে খুব তাড়াতাড়ি মুভমেন্ট করে দেয়। আবার বুঝলে খুব একটা ভালো জিনিস এই রাফেজ বা সেলুলোজ, এই রাফেজ তোমাকে হেল্প করে, সেটা হচ্ছে কি বলো তো, তুমি একটা ওয়ার্ড শুনে থাকবে কোলেস্টেরল, তাই না? কোলেস্টেরল দেখবে সব বয়স বাড়ার সাথে সাথে এটা কি লাইফস্টাইল ডিজিজের মতো হয়ে গেছে, কোলেস্টেরল বৃদ্ধি হয়ে গেছে, না তো সে এখন কোনো তেল ঝাল নুন খেতে পারবে না, কোনো খাবার খেতে পারবে ফাস্টফুড, তা তো বারণই হয়ে যায়। কোলেস্টেরল প্রচুর হাই, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। তো ওই কোলেস্টেরল, ঠিক আছে, ওই কোলেস্টেরল যেটা একটা টক্সিন আমাদের বডির রেসপেক্টে, আমরা যে বিভিন্ন ধরনের এইসব ব্যালেন্স ডায়েট মেনটেন না করে খাবার খাই না, তার জন্য আমাদের বডিতে কোলেস্টেরল বেরিয়ে চলেছে। এবং লাইফের একটা টাইমে যাওয়ার পর কি হবে জানো তো, কোলেস্টেরল এত বৃদ্ধি পড়ে মানে বেড়ে যাবে, তুমি আর কিছু খেতেই পাবে না। তো তার জন্য কোলেস্টেরলটাকে কম করে এই তোমার রাফেজ, মানে এ কি করে, কোলেস্টেরলের টক্সিন পদার্থটাকে মুভ করতে খুব বেশি সাহায্য করে। বুঝতে পারলে না? আবার তুমি যখন কোনো জিনিস খাচ্ছ না, তো এই যে অসোফেগাস দিয়ে তোমার ডাইজেস্টিভ সিস্টেমে যাচ্ছে, এর মুভমেন্ট, বয়েল মুভমেন্ট বলে এটাকে, তো এই বয়েল মুভমেন্টটাকেও তোমাকে ও হেল্প করে। তাহলে এই কম্পাউন্ডটাকে তোমার ভুলে গেলে চলবে না, তুমি এটাকে অবশ্যই তোমার ডায়েট লিস্টে রাখবে। এবং বয়স বাড়ার সাথে সাথে তো অবশ্যই রাখবে, কারণ তখন তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা একটু হলেও কি উইকের দিকে যাবে, কম শক্তিতেই তোমাকে বেশি এনার্জি পেতে হবে, কারণ এজ তো সবারই বাড়ছে, তাই না? সেই রেসপেক্টে আমাদের বিভিন্ন যেসব ইকুইপমেন্টগুলো আছে এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না খুব বেশি, হ্যাঁ কি না? তো সেই জন্য আমাদেরকে কেয়ারফুল হতে হবে এভরি স্টেপে লাইফে, আর এখন থেকেই হতে হবে। আর এটাই বেসিক টাইম, তুমি তোমার বইয়ের পড়াশোনাকে কাজে লাগাও তোমার রিয়েল লাইফে, শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়। ডাক্তারের কাছে যাও, বলো যে আমার এই আমি কাজ করি, আমার এই ওয়ার্ক প্রোফাইল, আমার এই এজ, আমাকে ডায়েট লিস্ট বানিয়ে দাও। কনজিউম করো, নিজেকে সতেজ রাখো, এক্সারসাইজ করো ডেলি। বুঝে গেছো? করবে তো? অবশ্যই করবে। চলো তাহলে একে যদি ডিফাইন করতে বলে যে হোয়াট ইজ দ্য রোল অফ সেলুলোজ, তাহলে রোল অফ সেলুলোজ ইন আওয়ার ডায়েট, এটা কি লিখবে? সেলুলোজ কনস্টিটিউট দ্য রাফেজ ইন আওয়ার ফুড, অফকোর্স ইট ইজ এ আনডাইজেস্টেবল প্রোটিন অফ দ্য ডায়েট। পারবে না? অবশ্যই পারবে। আচ্ছা, তো এ কী ফাংশনের উপর কাজ করে, অর্থাৎ কী করতে হেল্প করে তোমাকে? ইট মেক্স ফুড মুভ ইজিলি থ্রু ইন্টেস্টাইন। 2 নাম্বার, ইট স্টিমুলেট সিক্রেশন ফ্রম দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যান্ড হেল্পস দ্য রিমুভাল অফ কোলেস্টেরল অ্যান্ড টক্সিনস, মেনি টাইপ অফ টক্সিনস। ঠিক আছে? আর 3rd নাম্বার, কনস্টিপেশন কিওর করে, অর্থাৎ দেখবে অনেক সময় কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, এবং বৃদ্ধ মানুষের ক্ষেত্রে এই দুটো টাইমে এটা বেশি দেখা যায়, পায়খানা হতে চায় না, আটকে শক্ত হয়ে যায়। তো তখন এই তোমাকে রাফেজ বা সেলুলোজ তোমার ডায়েট লিস্টে অবশ্যই ভরতে হবে, কারণ এ কী করে, ওয়েস্ট মেটেরিয়ালকে তাদের রিমুভ করতে সাহায্য করে। রাফেজ বা সেলুলোজ তোমার পাওয়া যায় কোথায়? তো মেনি টাইপ অফ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অবশ্যই সিড কোট এক্সেট্রা। এবং তুমি কি এটা ওষুধের দোকান থেকেও কিনতে পারো, পাওয়া যায়, যেটার বেঙ্গলি নাম হচ্ছে ইসবগুলের ভুসি। তো এই নিউট্রিশন চ্যাপ্টারটাকে নেক্সট ভিডিওতে তোমাকে প্রপার এন্ডিং দিয়ে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। ততক্ষণের জন্য বাই।